সালমান শাহকে আমার কাছে সবসময় মনে হচ্ছে অনেক ক্যারিজমেটিক একজন অ্যাক্টর, অ্যান্ড ওনার স্টাইল ফ্যাশন সেন্স আমি বলবো যে অনেকটাই টাইমের থেকে অনেক অ্যাডভান্স ছিল। ইনফ্যাক্ট আমি খুব অবাক হই যে ওনার বাচনভঙ্গি এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই এতটাই হচ্ছে আধুনিক যে ওনাকে এখনও যদি আমি টেলিভিশনের পর্দায় নিয়ে আসি আজকে 2025-এ, তখনও মনে হবে সে মনে হয় এই সময়েরই। সো সে চিরসবুজ একজন নায়ক। সো আমি তার ব্যাপারে যে সেটাই বলবো যে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমার স্বপ্নের নায়ক নয়, তবে তিনি অনেক মানুষের স্বপ্নের নায়ক এবং সে সেটা হওয়ার যোগ্য। এবং আমার মনে হয় যে এখন তার জন্য তার ফ্যানদের সবচেয়ে বড় করার যেটা থাকবে সেটা হচ্ছে উনি যাতে জান্নাতে থাকে, শান্তিতে থাকে, মানসিকভাবে শান্তিতে থাকে। কারণ আমি শুনেছি যে সে অনেক মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছে যখন সে বেঁচে ছিল, এবং খুব কম বয়সে তার প্রাণ হারাতে হয়। তো আমার ক্ষেত্রে তার প্রতি এই দোয়াই থাকবে যে সে যেন আল্লাহর কাছে মানসিক শান্তিতে থাকে। আর ইসার সঙ্গে একটা ভালো মানে মোমেন্ট যেটা আপনাকে এখন আন্দোলিত করে যে মানুষের লাইফে তো অনেক দারুণ মুহূর্ত আর কি। হ্যাঁ, তার সাথে অনেক মুহূর্ত আমি অনেক জায়গায় অলরেডি বলেছি, তবে সে আমাকে একটা কথা বলেছিল যে আমার সাথে কাটানো যে মুহূর্তগুলো আছে এগুলো নাকি সে কোনোদিনও ভুলবে না। সো এখনও তার সেটা মনে পড়ে কি না আমার মনে হয় আমার থেকে ভালো হয় আপনারা সাংবাদিকরা তাকে যোগাযোগ করে জিজ্ঞেস করতে পারেন যে আপনার এখনও কোনো মুহূর্ত মনে পড়ে কি না। আর আপনার কোনটা মনে পড়ে? আমার কাছে আসলে এই মুহূর্তে আমি টু ফোকাসড অন আদার থিংস ইন লাইফ অ্যান্ড আই এম টু ফোকাসড অন বিইং দ্য পারসন আই অ্যাম। যেহেতু আমি যেরকম পার্সন তার থেকে আমাকে খুব ভিন্নভাবে, ব্যতিক্রমীভাবে বা আমাকে একটু ছোট করে আসলে সমাজের মানুষের কাছে পরিচয় করানো হয়েছে। সো আমার এখন মেইন ফোকাস ঈসা না, আমার মেইন ফোকাস এখন আমি নিজে। আমার মেইন ফোকাস হচ্ছে আমি আমার দেশের জন্য কি করতে পারি। যেই জায়গায় আমি অসম্ভব রকমের আত্মত্যাগ করে আমার দেশকে গঠন করার জন্য কাজ করছিলাম, সেখানে উল্টো আমাকেই আসলে দেশের বিপক্ষে এমনভাবে সাজানো হয়েছে। তো এখন তো আমাকে আগের চেয়ে আরও 3 গুণ কাজ করতে হবে যাতে আমার দেশেরও ভালো হয়, এবং এই যে একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে একটা ফালতু মিথ্যা মামলা দিয়ে, আমার দেশের ভাবমূর্তি এবং আমাদের দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটা তো আমার শুধরাতে হবে। তো এখন আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে সরকারি বেসরকারি পর্যায়ে, সিভিল সোসাইটিতে আমাদের স্টুডেন্ট লিডার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে এমন কি কি কাজ করা যায় যার মাধ্যমে আমরা আমাদের দেশের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটাকে সুন্দর করতে পারবো। এখন আমি সেটা নিয়েই চিন্তা করি। আমার চিন্তার সময়গুলোতে এখন আর ঈসা নেই। আর আপনার কাছে আপনার স্বপ্নের নায়ককে, এটা একটু সর্বশেষ কোশ্চেন আমার। এটা বললে আমি জানি না যে আমাদের সমাজে আসলে এটা কেমনভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে। দ্য নেম ইটসেলফ ঈসা আলাইহিস সালাম, রাইট? আমি শুনেছি, কতটুকু সত্যি জানি না, আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে বলে যে নারীরা যখন বেহেশতে যায় সে যদি অনেক ভালো হয়, তার স্বামীর সাথে তার যদি পবিত্র সম্পর্ক থাকে, যে ধর্মীয়ভাবে তারা দুইজনই হচ্ছে যতটুকু সম্ভব সব কিছু পালন করেছে, তাহলে তারা একে অপরকেই পায় জান্নাতে। আর যদি সেটা না হয় সেক্ষেত্রেও নাকি হচ্ছে একজন নারী যিনি যেতে পেরেছে বেহেশতে, সে নাকি তার স্বামীকে চুজ করতে পারে। তো আমার কাছে ছোটোবেলা থেকে আমি একটা সিনেমা দেখতাম যে যিশু খ্রিস্টের জন্মদিনে, আমাদের মুসলিমরা তো আসলে এরকম সিনেমা বানায় না, খ্রিস্টানরাই বানায়, এবং আমরা জানি যে জিসাস বা যিশু এবং ঈসা আলাইহিস সালাম আসলে একই ব্যক্তি। সো তার জীবনী নিয়ে আমি ছোটোবেলায় অনেক সিনেমা দেখতাম যেগুলো দেখানো হতো, এবং বাংলাদেশের চ্যানেলগুলোতেই দেখানো হতো, এখনও হয় কিনা আমি জানি না। এবং ওনার যে জীবনী ছিল, ওনার যে জীবনীগুলো আমরা আমাদের ছোটোবেলায়, এখনকার কালচার আমি জানি না, আমাদের ছোটোবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম ওনাদের জীবনীগুলো আমাদেরকে পড়তে দিত। তো সেটা পড়ে আমার আসলে একটা ওনার প্রতি আমার একটা ভক্তি কাজ করতো, এবং আমি সবসময়ই সেই শিশুকাল থেকেই ভাবতাম যে আমি যদি আমার স্বামীকে বেহেশতে চুজ করতে পারি সেটা যেন ঈসা আলাইহিস সালাম হয়। কারণ তার এই জীবদ্দশায় কোনো ওয়াইফ ছিল না বা ভালোবাসার কোনো নারী ছিল না। তো আমার সেই জায়গাটায় মনে হতো যে এই নারীটা যদি আমি হতে পারতাম। এবং এটার একটা বড় কারণও ছিল যে ঈসা আমাকে যেদিনকে বলেছিল তার নাম ঈসা, দ্যাট ওয়াজ এ হিউজ পয়েন্ট ফর মি যে মেবি হি ইজ ফ্রম আল্লাহ, ইউ নো, বাট মেবি হি ইজ নট।